আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা মাথা নষ্ট করে দেবার মতো থ্রিলার মুভির গল্প, যেখানে বরফের মাঝে খুঁজে পাওয়া যায় একটা মেয়ের মৃতদেহ, যাকে কিনা খুবই বাজেভাবে টর্চার করে মারা হয়েছিল। সেই মেয়েটার তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে এমন সব লোমহর্ষক সত্য যা আপনার মাথা ঘুরিয়ে দেবার জন্য যথেষ্ট। তো গল্পের শুরুতে আমরা আমেরিকার ওয়াইওমিং রাজ্যে অবস্থিত উইন্ড রিভার ইন্ডিয়ান রিজার্ভেশন এলাকা দেখতে পাই। জায়গাটা এমন ছিল যা মাইলের পর মাইল শুধুমাত্র সাদা আর ঠান্ডা বরফের চাদরে ঢাকা। সেখানে বেশিরভাগই নেটিভ আমেরিকান মানুষজন বসবাস করত। আর এই প্রাণঘাতী বরফে ঘেরা উপত্যকার নিস্তব্ধতার মাঝে কোরি ল্যাম্বার্ট নামের একজন লোক তার রাইফেল নিয়ে ঘাপটি মেরে বসেছিল। আসলে কোরি সেখানকার সরকারি সংস্থা ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিসের হয়ে কাজ করত। তার কাজ হলো জঙ্গল আর বন্যপ্রাণীদের উপরে নজরদারি করা এবং তাদের আক্রমণ থেকে মানুষদের রক্ষা করা। এখানে কোরি কিছুটা দূর থেকে দেখতে পায় যে পোষা একদল ভেড়ার পাল দাঁড়িয়ে আছে, যেগুলোকে কয়েকটা হিংস্র বুনো নেকড়ে চারিদিক থেকে ঘিরে রেখেছে। নেকড়েগুলো ভেড়াগুলোর উপরে হামলা করতে যাবে, ঠিক তখনই কোরি একটা নেকড়েকে সেখানে গুলি করে মেরে ফেলে, আর যেটা দেখে ভয় পেয়ে বাকি নেকড়েগুলো সেখান থেকে পালিয়ে চলে যায়। তো এখন পরদিন সকালে কোরি তার এক্স ওয়াইফ উইলমার কাছে চলে যায়। সেখান থেকে সে তার ছেলে কেসিকে নিজের সঙ্গে নিয়ে আসে, কারণ উইলমা একটা জব ইন্টারভিউয়ের জন্য বেরিয়ে যাবে। আজকে কোরির প্ল্যান ছিল যে সে নিজের কাজে যাবার আগে তার ছেলেকে তার নানা নানির বাড়িতে নিরাপদে রেখে আসবে। তো কোরি তার ছেলেকে নিয়ে তার নানা নানির বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে যে একটা পাহাড়ি সিংহ তাদের একটা বাছুরকে শিকার করে মেরে ফেলেছে। কেসিকে নিরাপদে ঘরের ভেতরে রেখে কোরি তার নানা ড্যানের সাথে সেই জায়গায় চলে যায় যেখানে বাছুরটার শিকার করা হয়েছিল। কোরি একজন দক্ষ ট্র্যাকার ছিল। সে বরফের উপরে থাকা পায়ের ছাপগুলো খুবই নিখুঁতভাবে দেখে এবং ড্যানকে বলে যে এটা কোনো একটা সিংহের কাজ নয়, বরং এখানে 3টে সিংহ এসেছিল। একটা মা সিংহ তার 2টো বাচ্চা সিংহকে নিয়ে এখানে শিকার করা শেখাচ্ছিল। ড্যানের সঙ্গে কথা বলার পরে কোরি তার স্নো বাইক নিয়ে সেই সিংহগুলোর খোঁজে বেরিয়ে পড়ে। তো রাস্তায় পাওয়া পায়ের ছাপগুলো ধরে সে ওই বরফে ঘেরা বিরান ভূমির দিকে এগিয়ে যেতে থাকে। আর তখনই তার নজর খুবই অদ্ভুত আর ভয়ঙ্কর একটা জিনিসের দিকে চলে যায়, কারণ সেখানে বরফের উপরে তাজা রক্তের ছিটে ছড়িয়েছিল, আর ঠিক তার পাশেই কোনো মানুষের খালি পায়ে চলে যাবার ছাপ ছিল। কোরি সাথে সাথে তার স্নো বাইক থামিয়ে দেয় এবং তারপর নিজের সাদা স্যুট পরে নেয় এবং রাইফেল হাতে নিয়ে সেই খালি পায়ের ছাপগুলো ধরে সে এগিয়ে যেতে শুরু করে। তার সন্দেহ হতে থাকে যে হয়তো কোনো প্রাণী মানুষের উপরে প্রাণঘাতী হামলা করেছে। তো পায়ের ছাপ ধরে বরফের মধ্যে কিছুটা দূরে যাবার পরে গাছপালার কাছে সে একটা মেয়ের উপুর হয়ে পড়ে থাকা লাশ দেখতে পায়। সে দ্রুত মেয়েটার কাছে পৌঁছায় এবং মেয়েটার চেহারা দেখা মাত্রই সে একেবারে হতবাক হয়ে যায়, কারণ মেয়েটা কোনো অচেনা কেউ ছিল না, বরং সে ছিল ন্যাটলি। ন্যাটলি তার খুবই ভালো একজন বন্ধু মার্টিনের মেয়ে ছিল। সে দেখতে পায় যে ন্যাটলির শরীরে কোনো প্রাণীর হামলার কোনো চিহ্নই নেই। এর মানে সে কোনো প্রাণী নয়, বরং অন্য কিছুকে ভয় পেয়ে দৌড়ে পালাতে পালাতে এখানে এসেছে। কোরি সাথে সাথে লোকাল পুলিশকে খবর দেয়, আর পুলিশ ক্রাইম সিনে পৌঁছে লাশের চারপাশটা ঘিরে ফেলে। পুলিশের চিফ বেন এবং কোরি ক্রাইম সিন থেকে কয়েক মাইল আগে রাস্তায় এফবিআই এর আসার জন্য অপেক্ষা করছিল, কারণ ওই এলাকাটা ছিল ইন্ডিয়ান রিজার্ভেশনের অধীনে। তাই আইন অনুযায়ী এফবিআই এর অনুমতি ছাড়া তারা না তো লাশ সেখান থেকে সরাতে পারবে আর না তো সামনে কোনো কাজ করতে পারবে। কিন্তু এফবিআই এখানে আসতে প্রয়োজনের চেয়ে অনেক বেশি সময় পার করে দিচ্ছিল, কারণ ততক্ষণে তুষারপাত শুরু হয়ে গেছে। কোরির অনেক চিন্তা হতে শুরু করে। সে ভাবে যে তুষারপাতের কারণে খুনি পর্যন্ত পৌঁছানোর সকল প্রমাণ হয়তো মুছে যেতে পারে, কিন্তু তার হাত বাঁধা ছিল, কারণ এফবিআইকে ছাড়া কিছুই করা সম্ভব ছিল না। তো যাই হোক, কিছুক্ষণ পর এফবিআই এজেন্ট জেন ব্যানার সেখানে এসে পৌঁছায়। কোরি আর পুলিশ চিফ বেন জেনকে নিয়ে ক্রাইম সিনে পৌঁছে যায়, আর সেখানে পৌঁছে জেন বডির তদন্ত করতে শুরু করে দেয়। আর এখানে তদন্ত করার সময় বেন জেনকে বলে যে এই মেয়েটার বাড়ি এখান থেকে আধা ঘন্টার ড্রাইভের দূরত্বে রয়েছে। জেন বুঝতে পারে যে এই মেয়েটা এই বরফের মধ্যে খালি পায়ে তার নিজের বাড়ি থেকে এত দূরে দৌড়ে কোনোভাবেই আসতে পারবে না। এর মানে সে অন্য কোথাও থেকে পালাতে পালাতে এখানে এসেছে। আর এখানে বডি চেক করার সময় মেয়েটার প্রাইভেট পার্টের কাছে রক্ত দেখে জেনের সন্দেহ হতে থাকে যে হয়তো এটা কোনো রেপ কেস হতে পারে। সে সাথে সাথে মেডিকেল টেস্টের নির্দেশ দেয় এবং বেনকে বলে প্রাথমিক তদন্তের পরে বডি কিন্তু এফবিআই এর ফরেন্সিক ল্যাবে অবশ্যই পাঠিয়ে দিও।
জেন যখন ন্যাটলি আর আশেপাশের জায়গাগুলোর ব্যাপারে জানতে চায় তখন কোরি জেনকে বলে যে এখান থেকে সবচেয়ে কাছের বাড়িটা হলো 3.5 মাইল দূরে, আর ওই উল্টো দিকে 5 মাইল দূরে একটা ড্রিলিং রিগ অর্থাৎ তেল তোলার জায়গা রয়েছে। ওখানে কাজ করা ওয়ার্কারেরা ওই জায়গাতেই টিনের ঘর তৈরি করে বসবাস করে। কোরি বরফের উপরে পড়া দাগগুলোর দিকে ইশারা করে জেনকে বলে যে তুমি এই দাগগুলো দেখেছো? ও আসলে অনেক দূর থেকে দৌড়াতে দৌড়াতে এখানে এসে পৌঁছেছে আর তারপর বেচারি এখানেই পড়ে গেছে। কিন্তু মেয়েটা তারপরেও হাল ছাড়েনি, কারণ কনুইয়ের জোরে হেঁচড়ে হেঁচড়ে ও ওই গাছটার আড়াল পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু ঠান্ডা এতটাই বেশি ছিল যে ওর ফুসফুসে ঠান্ডা বাতাস ঢুকে যায়, আর ঠান্ডা বাতাসের কারণে ওর রক্ত জমাট বেঁধে যায়, আর শেষমেশ মেয়েটার নির্মমভাবে মৃত্যু হয়। জেন কোরিকে বলে যে তুমি আমাকে এই কেসটার ব্যাপারে কিছু সাহায্য করতে পারবে, কিন্তু কোরি না করে দিয়ে জেনকে বলে যে আমি কোনো পুলিশ অফিসার নই, আমি তো বাস একজন সাধারণ শিকারী যে কিনা বন্য প্রাণীদের হাত থেকে এখানকার মানুষ আর পশুদেরকে রক্ষা করি। এই কথা বলে কোরি সেখান থেকে চলে যায়, আর ন্যাটলির বডির ফরেন্সিক তদন্তের পরে জেন হাসপাতালে পৌঁছায়, যেখানে ডক্টর জেনকে বলে যে ন্যাটলির মৃত্যু আসলে ফুসফুসে রক্ত জমাট বেঁধে যাবার কারণে হয়েছে। জেন চেয়েছিল যে ডক্টর যেন মেডিকেল রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে হোমিসাইড অর্থাৎ হত্যা লেখে, কারণ যদি মৃত্যুর কারণ হোমিসাইড হিসেবে রেকর্ড না করা হয় তাহলে জেন FBI থেকে পুরো তদন্ত টিমকে এখানে সাহায্যের জন্য ডাকতে পারবে না। উল্টে তার সুপারভাইজার তাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু ডাক্তার তার কথায় রাজি হয় না এবং সে জেনকে বলে যে আমি মেডিকেল রিপোর্টে শুধু সেটাই লিখতে বাধ্য যা ফরেন্সিক রিপোর্টে পাওয়া গেছে। এই কথা শুনে জেন রেগে গিয়ে সেখান থেকে চলে যায়, আর সেখান থেকে বেরিয়ে জেন পুলিশের চিফ বেনের সঙ্গে ন্যাটলির বাড়িতে পৌঁছায় যাতে করে তার বাবা মায়ের কাছে জিজ্ঞাসাবাদ করতে পারে। সেখানে ন্যাটলির বাবা মার্টিন বলে যে ন্যাটলি প্রায়শই তার প্রেমিকের সঙ্গে দেখা করতে যেত। জেন যখন ন্যাটলির প্রেমিকের নাম জিজ্ঞাসা করে তখন মার্টিন জানায় যে সে আসলে তার প্রেমিকের ব্যাপারে কিছুই জানে না, কারণ ন্যাটলি তাদের এই ব্যাপারে কিছুই বলতো না। উল্টে সে এটা বলে ঝগড়া করতো যে সে একজন অ্যাডাল্ট আর সে যা ইচ্ছে তা করতে পারে। জেনের কাছে এই ব্যাপারটা একটু অদ্ভুত লাগে। সে ন্যাটলির মায়ের সঙ্গে কথা বলতে চায় যে কিনা নিজের রুমের ভেতরে ছিল। মার্টিন জেনকে আটকাতে চায়, কিন্তু জেন রুমের ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে দেখে যে সেখানকার অবস্থা একেবারে খারাপ ছিল, কারণ ন্যাটলির মা নিজের মেয়েকে হারানোর কারণে গভীর ট্রমার মধ্যে চলে গিয়েছিল। সে প্রায় নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এইসব কিছু দেখে জেন চুপচাপ রুম থেকে বেরিয়ে আসে, আর ঠিক তখনই সেখানে কোরিও এসে পৌঁছায়। কোরি আর মার্টিন আসলে অনেক পুরনো আর খুবই ভালো বন্ধু ছিল। নিজের বন্ধুকে সামনে দেখে মার্টিনের সকল ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আর সে কোরিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। সে জানতো যে একটা মেয়েকে হারানোর কষ্ট শুধুমাত্র সেই বাবাই বুঝতে পারে যে কিনা নিজে এই কষ্ট কখনো সহ্য করেছে। আসলে 3 বছর আগে কোরি নিজেও তার 16 বছরের মেয়ে এমিলিকে ঠিক একইভাবে হারিয়েছিল। তো যাই হোক, মার্টিন হতাশ হয়ে বলে যে আমি এই জীবনের কাছে পুরোপুরি হেরে গেছি। কোরি তাকে বোঝায় যে এমনটা ভেবো না মার্টিন, তোমার পরিবার এখনও তোমার সঙ্গে আছে, তোমার বউ, তোমার ছেলে, তুমি ওদের কথা ভাবো। মার্টিন চোখে পানি নিয়ে বলে যে কোন ছেলে যে আমাদের বদলে ড্রাগসকে নিজের পরিবার ভাববে? কোরি, তুমি যদি সত্যিই চাও আমি কিছুটা শান্তি পাই তাহলে যাও, আর যে আমার মেয়ের এই অবস্থা করেছে তাকে খুঁজে বের করো আর ওখানেই মেরে ফেলো। কোরির মনে হয় যে হয়তো ন্যাটলির খুনের ব্যাপারে তার ভাই কিছু জানতে পারে, তাই সে জেন আর পুলিশ চিফ বেনের সঙ্গে মার্টিনের দেয়া ঠিকানায় পৌঁছে যায়, যেখানে ন্যাটলির ভাই নিজের বন্ধুদের সঙ্গে ড্রাগ নিচ্ছিল। বেন জেনকে সাবধান করে দিয়ে বলে যে এই লোকগুলো কিন্তু অনেক বিপজ্জনক হতে পারে, তাই একটু সতর্ক থেকো। তো এখন কোরি বাড়ির পেছনের দরজার দিকে চলে যায় যাতে করে কেউ সেখান থেকে পালানোর চেষ্টা করলে সে তাকে ধরে ফেলতে পারে। বেন আর জেন সামনের দরজায় নক করে, আর স্যাম নামের একটা ছেলে দরজা খোলে যে কিনা ড্রাগের নেশায় পুরোপুরি বুঁদ হয়েছিল। তাকে জিজ্ঞাসা করলে সে বলে যে ন্যাটলির ভাই আসলে এখানে নেই। জেন তাকে বলে যে আমরা কি ভেতরে গিয়ে দেখতে পারি? স্যাম বিরক্ত হয়ে বলে যে আমি বললাম না ও এখানে নেই। জেন আর বেন যখন জোর করে ভেতরে ঢুকে দেখতে চায় তখন স্যাম তাদের চোখে একটা স্প্রে মেরে সেখান থেকে পালিয়ে চলে যায়, আর স্প্রে করার তীব্র জ্বালা সত্ত্বেও জেন তার পিছু নেয়। স্যাম তাকে নিজের পিছু নিতে দেখে তার দিকে গুলিও চালিয়ে দেয়। জবাবে জেনও ফায়ার করে, আর কয়েকটা গুলি স্যামের বুকে বিদ্ধ হয়ে যায়, আর দেখতে দেখতেই সে ওখানেই মারা যায়। অন্যদিকে ন্যাটলির ভাই চিপ আর তার একজন
একজন বন্ধু পেছনের গেট দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে, যেখানে আগে থেকে কোরি দাঁড়িয়েছিল। সে তাদেরকে ওখানে ধরে ফেলে। জেন এখন চিপকে জিজ্ঞাসাবাদ শুরু করে, আর জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে যে চিপ ন্যাটলির মৃত্যুর ব্যাপারে আসলে কিছু জানে না। উল্টে নিজের মৃত্যুর খবর শুনে সে পুরোপুরি ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে রেগে গিয়ে বলে যে তোমরা আমার পিছু নিয়েছো কেন, গিয়ে ওর বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসাবাদ করো। পরবর্তী জিজ্ঞাসাবাদে জানা যায় যে চিপ শুধু এটুকুই জানতো যে ন্যাটলির কোনো একটা বয়ফ্রেন্ড রয়েছে, কিন্তু সে কি করে, কোথায় থাকে, তার নাম কি, এইসব ব্যাপারে সে কিছুই জানতো না। কোরি এখন জেনকে বুঝিয়ে বলে যে আমাদের আশেপাশের জিনিসপত্রগুলো থেকে পাওয়া সূত্র ধরেই খুনি পর্যন্ত পৌঁছাতে হবে। এই নেশাখোরদের কাছ থেকে কোনো তথ্য পাওয়ার আশা করাই আসলে বোকামি। কোরি জেনকে তার দূরবীনটা দিয়ে দেয় আর দূরের পাহাড়ের চূড়ার দিকে যাওয়া সেই স্নো বাইকের দাগগুলো দেখায়। সে জেনকে বলে যে এই দাগগুলো ঠিক সেই দিকেই গেছে যেখানে ন্যাটলির লাশ পাওয়া গিয়েছিল। তবে সবচেয়ে খেয়াল করার মতো বিষয় এটা ছিল যে স্নো বাইকটার সেখান থেকে ফিরে আসার কোনো দাগ নেই। আমার মনে হয় আমাদের সকল প্রশ্নের উত্তর ওই উপরে পাহাড়ের চূড়াতেই রয়েছে। কোরি আর জেন তাদের স্নো বাইক নিয়ে পাহাড়ের সেই চূড়ার দিকে বেরিয়ে পড়ে যেদিকে স্লেজের দাগগুলো যাচ্ছিল। চূড়ায় পৌঁছে বরফের ঠিক মাঝখানে তারা যে দৃশ্য দেখে তাতে তাদের হুঁশই উড়ে যায়, কারণ সেখানে আরও একটা মানুষের লাশ পড়েছিল, যেটাকে চিল, কাক আর বন্য প্রাণীরা খুবই খারাপভাবে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলেছে। লোকটার চেহারা এতটাই বেশি বিকৃত হয়ে গিয়েছিল যে তাকে চেনা প্রায় অসম্ভব ছিল। আর এখানে সময় নষ্ট না করে কোরি পুলিশকে খবর দেয়, আর কিছুক্ষণের মধ্যে পুলিশ চিফ বেন তার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশের গাড়িতে ন্যাটলির ভাই চিপও ছিল। আসলে তাকে গ্রেফতার করার পরে পুলিশকে এখানে আসতে হয়েছিল বলে তারা চিপকে সাথে করে নিয়ে এসেছিল। এখানে কোরি চিপের কাছে যায় এবং ন্যাটলির বয়ফ্রেন্ডের ব্যাপারে খুবই কড়াকড়িভাবে জিজ্ঞাসা করে। কোরির রাগ দেখে চিপ অনেক ভয় পেয়ে যায় এবং বলে যে ন্যাটলির বয়ফ্রেন্ডের নাম হলো ম্যাট, ও ওই পাশে ড্রিলিং রিগে গার্ডের চাকরি করে। তো এখন পাহাড়ের উপরে পাওয়া ওই লাশটা চেক করে জানা যায় যে ওটা আসলে ন্যাটলির বয়ফ্রেন্ড ম্যাটেরই লাশ ছিল। আর এই খবরটা এখন দেবার জন্য জেন যখন কোরির বাড়িতে পৌঁছায় তখন কথায় কথায় সে কোরির মেয়ে এমিলির ব্যাপারেও জানতে পারে। কোরি প্রচণ্ড কষ্ট নিয়ে বলে যে 3 বছর আগে আমি আমার 16 বছরের মেয়েকে ঠিক একইভাবে হারিয়ে ফেলেছিলাম। আসলে একদিন রাতে আমি আমার বউয়ের সঙ্গে শহরের বাইরে গিয়েছিলাম, আর সেই দিন বাড়িতে এমিলি তার কয়েকজন বন্ধুর সঙ্গে পার্টি করছিল। ঠিক তখনই সেখানে কিছু অচেনা লোক চলে আসে যারা আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায়, আর পরদিন সকালে এমিলিকে আমরা 20 মাইল দূরে খুঁজে পাই। বেচারি সেখানেই মরে পড়েছিল। ন্যাটলির মতো এমিলিও নিজের প্রাণ বাঁচানোর জন্য খালি পায়ে বরফের উপর দিয়ে দৌড়াচ্ছিল। আর ভয়ঙ্কর ঠান্ডায় আমার মেয়েটার ফুসফুসে রক্ত জমাট বেঁধে ওর মৃত্যু হয়েছিল। এসব কথা শুনে জেন একেবারে স্তব্ধ হয়ে যায়। সে কোরির কষ্টটা খুব ভালোভাবে অনুভব করতে পারে। সে ভারী গলায় বলে যে তাই তো আমি এতক্ষণ ভাবছিলাম যে তুমি কেন এই কেসটাতে পুলিশ আর এফবিআইকে এত সাহায্য করছো, কিন্তু এখন আমি সবটা বুঝতে পেরেছি। তোমার মেয়ের সঙ্গে যা কিছু হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত। তো যাই হোক, এখন পরদিন সকালে জেন, পুলিশ চিফ বেন আর পুলিশের টিমকে নিয়ে ওই ড্রিলিং রিগের উদ্দেশ্যে তারা বেরিয়ে পড়ে, যেটা এখান থেকে প্রায় 50 মাইল দূরে ছিল। একটা লম্বা জার্নির পরে তারা সেখানে সবাই পৌঁছে যায়, আর কোরি তাদের সঙ্গে সরাসরি রিগে যায় না, বরং সে কাছেরই একটা উঁচু পাহাড়ের চূড়ায় লুকিয়ে নিজের রাইফেল রিগের দিকে সেট করে নেয়। সে এটা করে যাতে করে নিচে কোনো গন্ডগোল হলে সে উপর থেকে সবাইকে কাভার দিতে পারে। পুলিশকে সেখানে দেখে একজন সিকিউরিটি গার্ড তাদের কাছে চলে আসে, যার নাম ছিল কার্টিস। জেন যখন কার্টিসের কাছে ম্যাটের ব্যাপারে জানতে চায় তখন সে বলে যে দেখুন স্যার, 3 দিন আগে ম্যাটের সঙ্গে ওর গার্লফ্রেন্ডের কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল। তারপর ওর গার্লফ্রেন্ড রেগে মেগে এখান থেকে চলে গিয়েছিল, আর ম্যাট নিজেও ওর পিছু পিছু এখান থেকে চলে গেছে। তারপর থেকে আমরা ওকে আর দেখিনি। তখনই সেখানে আরও 3 জন গার্ড চলে আসে, যাদের মধ্যে একজনের মুখে আঘাত আর আঁচড়ের দাগ ছিল। জেন খেয়াল করে যে কার্টিসের মুখেও আঘাতের চিহ্ন আছে। সে জিজ্ঞাসা করে যে তোমাদের দুজনের মুখে আঘাত লাগলো কিভাবে? তারা সাফাই গিয়ে বলে যে আমরা এখানে বিনা হেলমেট আর ফেস শিল্ড নিয়ে কাজ করি, তাই এ ধরনের ছোটোখাটো আঘাত লাগা আসলে আমাদের জন্য সাধারণ ব্যাপার।
জেন বলে যে আমরা কি ওই জায়গাটা দেখতে যেতে পারি যেখানে ম্যাট বসবাস করত। তো এখন তারা চারজন তাদেরকে নিয়ে ম্যাটের রুমের দিকে এগোতে থাকে। তো রাস্তায় যেতে যেতে জেন বুদ্ধি করে একটা কথা বলে যে আসলে ম্যাটের গার্লফ্রেন্ড ন্যাটলি ম্যাটের একটা মিসিং রিপোর্ট দায়ের করেছে, আর এই জন্যই এরা মূলত এখানে ম্যাটকে খোঁজার জন্য এসেছে। আর এইসব কথা শুনে হঠাৎ করেই একজন গার্ড ভুলবশত এমন একটা কথা বলে ফেলে যা সবাইকে চমকে দেয়। সে বলে যে ন্যাটলি ম্যাটের মিসিং রিপোর্ট কিভাবে দায়ের করতে পারে? ওর লাশ তো তোমরা 3 দিন আগে বরফের নিচে চাপা অবস্থায় পেয়েছিলে, তাই না? এই কথা শোনা মাত্রই জেন সাথে সাথে বুঝতে পারে যে নিশ্চয়ই এই লোকের মধ্যে কোনো ঘাপলা রয়েছে, কারণ পুলিশ এখনো পর্যন্ত কোনো নিউজ চ্যানেল বা বাইরের মানুষদেরকে এটা একদমই জানায়নি যে ন্যাটলির লাশ কোথায় এবং কি অবস্থায় পাওয়া গেছে। তাহলে এই গার্ডেরা ন্যাটলির মৃত্যুর ব্যাপারে জানলো কিভাবে? জেন বলে যে তোমরা কিভাবে জানো যে ন্যাটলির মৃত্যু কোথায় আর কিভাবে হয়েছে? এই কথা শুনে ওই গার্ডেরাও বুঝতে পারে যে তারা আসলে মুখ ফসকে ভুল কথা বলে ফেলেছে, আর পুলিশ এখন তাদের উপরে সন্দেহ করছে। তাই নিজেদেরকে ফেঁসে যেতে দেখে তারা খুবই চালাকি করে পুলিশদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলতে শুরু করে। কিন্তু তাদের এই চালাকি একজন পুলিশ অফিসার সাথে সাথে বুঝতে পারে। সে সাথে সাথে চিৎকার করে বলে যে তোমরা এইসব করছোটা কি? গার্ডেরা না জানার ভান করে বলে যে আমরা তো কিছুই করছি না, তুমি চিৎকার কেন করছো? পুলিশ অফিসারটা বলে যে তোমরা আমাদেরকে ঘিরে ফেলার চেষ্টা করছো। তো দেখতে দেখতে সেখানকার পরিবেশ একেবারে থমথমে হয়ে যায়, আর দুই পক্ষের মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হয়ে যায়। আর পরের মুহূর্তেই সবাই একে অপরের দিকে নিজেদের বন্দুক তাক করে ধরে। এখন সেখানে যে কোনো মুহূর্তে মৃত্যুর খেলা শুরু হয়ে যেতে পারত, কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে জেন জোরে চিৎকার করে ওঠে যে শান্ত হও। সে সাথে সাথে নিজের কোট থেকে নিজের ব্যাজটা বের করে দেখিয়ে দিয়ে বলে যে আমি FBI থেকে এসেছি, সবাই নিজেদের বন্দুক নিচে নামাও। আসলে ওই গার্ডেরা খুবই ভালোভাবে জানতো যে আইন অনুযায়ী ওই এলাকা লোকাল পুলিশের নয়, বরং সরাসরি FBI এর আন্ডারে আসে। তারা এতক্ষণ জেনকে একজন সাধারণ পুলিশ অফিসার ভেবেছিল, কিন্তু যখনই তারা জানতে পারে যে আসলেই একজন FBI এজেন্ট এখানে এসেছে, তখন তারা কিছুটা ভয় পেয়ে যায়। তারা নিজেদের বুদ্ধির পরিচয় দিয়ে নিজেদের বন্দুকটা নিচে নামিয়ে দেয়, আর সেখানে হট্টগোল দেখে কোরি ওয়্যারলেসের মাধ্যমে বেনের সঙ্গে যোগাযোগ করতে চায়, কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে তাদের মধ্যে যোগাযোগ হয় না। তো যাই হোক, সব কিছু শান্ত করে জেন গার্ডদেরকে বলে যে তোমরা চুপচাপ আমাদেরকে আগে ম্যাটের রুম পর্যন্ত নিয়ে চলো। তো এখন ম্যাটের রুমের বাইরে পৌঁছে জেন জিজ্ঞাসা করে যে ম্যাট কি কারো সঙ্গে নিজের রুম শেয়ার করতো নাকি? এখানে একজন গার্ড উত্তর দিয়ে বলে যে হ্যাঁ, ম্যাট আমার আর পিট নামের অন্য আরেকজন গার্ডের সঙ্গে রুম শেয়ার করত। সে আরও বলে যে পিট এখনও ভেতরে হয়তো ঘুমাচ্ছে, কারণ ও নাইট শিফটে কাজ করেছিল। তো পিটের সঙ্গে কথা বলার জন্য জেন এখন দরজা নক করতে থাকে, আর তখনই গল্পটা 3 দিন আগের ফ্ল্যাশব্যাকে চলে যায়, যখন ন্যাটলি তার বয়ফ্রেন্ড ম্যাটের সঙ্গে দেখা করতে চুপি চুপি ওই রিগে এসেছিল। সে নিজেও ঠিক একইভাবে দরজা নক করেছিল, আর ন্যাটলিকে সেখানে হঠাৎ করে দেখে ম্যাট অনেক খুশি হয়ে যায়, কারণ ন্যাটলি তার আসার খবর তাকে দেয়নি। ম্যাট এখানে ভালোবেসে তাকে ঘরের ভেতরে ডেকে নেয়, আর তারপর তারা দুজন কথা বলতে বলতে একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। তো এখন কয়েক ঘন্টা পরে ম্যাট আর ন্যাটলি বাইরে স্নো বাইকের আওয়াজ শুনতে পায়। তারা সবাই ছিল ম্যাটের সঙ্গে রুম শেয়ার করা অন্য গার্ডেরা। তাদের আসলে নিজেদের শিফট শেষ করে পরদিন সকালে আসার কথা ছিল, কিন্তু কে জানে কিভাবে যেন তারা মাঝরাতে এসে হাজির হয়েছে। তো এখন পর মুহূর্তেই তারা সবাই দরজা খুলে ভেতরে চলে আসে, আর সবাই সেদিন অনেক বেশি মদ খেয়েছিল। ন্যাটলিকে সেখানে দেখে তারা তাকে নিয়ে অনেক আজে বাজে মন্তব্য করতে শুরু করে। পিট সোজা তাদের বিছানায় এসে বসে পড়ে, আর কথায় কথায় দুজনকে জ্বালাতন করতে শুরু করে। এসব কিছু দেখে ম্যাট অন্য একজন গার্ড কার্টিসকে বলে যে ওকে এখান থেকে নিয়ে যাও, পিট অনেক মাতাল হয়ে গেছে। কিন্তু কার্টিস নিজেও নেশায় বুঁদ হয়েছিল, আর সে এখন উল্টে তাদেরকেই উল্টাপাল্টা কথা শোনাতে শুরু করে। পিট এখানে এত বাজে একটা কথা বলে যেটা শুনে ম্যাটের এতটাই রাগ উঠে যায় যে সে তাকে একটা জোরদার লাথি মেরে বসে, যার ফলে পিট বিছানা থেকে নিচে পড়ে যায়। আর পিট রেগে গিয়ে সোজা ম্যাটের উপরে হামলা করে বসে, আর দেখতে দেখতে সেখানকার পরিবেশ পুরোপুরি বদলে যায়। সুযোগ পেয়ে কার্টিস আর তার অন্য গার্ডেরা ন্যাটলিকে চাপটে ধরে আর তার সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করে দেয়। ম্যাট যখন তাকে বাঁচাতে যায়, তখন তারা সবাই মিলে ম্যাটকে এত বাজেভাবে মারে যে সে বেচারা ওখানে রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে।
এই হট্টগোলের মধ্যেও ন্যাটলি প্রচণ্ড আঘাত পায় আর সে নিজে অজ্ঞান হয়ে যায়। আর যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় যে পিট তার সঙ্গে জোর জবরদস্তি করছে। সে খুবই ভয় পেয়ে যায় আর নিজেকে ওর হাত থেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। ঠিক সেই সময় ম্যাটেরও জ্ঞান ফিরে আসে। সে ওই গার্ডদের উপরে আবারও হামলা করে বসে আর এতে করে ন্যাটলি কিছুটা সময় পেয়ে যায় আর সে জুতো ছাড়াই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। বাইরে রক্ত জমিয়ে দেবার মতো তুষারপাত হচ্ছিল আর ভয় আর আতঙ্কে সে মাইলের পর মাইল ওই বরফের উপর দিয়ে দৌড়াতে শুরু করে। কিন্তু কিছু দূর যাবার পরে শেষমেশ তার শরীর হার মেনে নেয় আর পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছাতেই তার মৃত্যু হয়ে যায়। এবার গল্পটা বর্তমানে ফিরে আসে আর বারবার নক করার পরেও যখন পিট দরজা খোলে না তখন কার্টিস তাকে জোরে আওয়াজ দিয়ে বলে, পিট দরজা খোল, আমি কার্টিস। আমার সঙ্গে FBI অফিসার রয়েছে যে দরজার একেবারে সামনে দাঁড়িয়ে আছে। কার্টিসের এতটুকু বলা মাত্রই পুলিশ চিফ বেন তার চালাকি বুঝে যায়। সে জোরে চিৎকার করে বলে যে জেন দরজার সামনে থেকে জলদি সরে যাও। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, কারণ কার্টিসের ইশারা বুঝতে পেয়ে পিট ভেতর থেকে দরজার দিকে গুলি চালিয়ে দেয়। গুলিটা দরজা ভেদ করে সোজা জেনের পেটে গিয়ে লাগে আর সে যন্ত্রণায় ছটফট করতে করতে ওখানেই পড়ে যায়। এই প্রথম গুলিটা চলার সাথে সাথে সেখানে একেবারে হুলস্থুল পড়ে যায়। পরিস্থিতি পুরোপুরি হাতের নাগালের বাইরে চলে যায় আর এখন পুলিশ আর গার্ডেরা একে অপরের উপরে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। এই গোলাগুলিতে অনেক গার্ড আর পুলিশ খুব বাজেভাবে মারা যায় আর পুলিশের চিফ বেন নিজেও এই ফায়ারিংয়ে সেখানেই মারা যায়। জেনের প্রাণ তার বুলেট প্রুফ জ্যাকেটের কারণে বেঁচে তো যায়, কিন্তু সে বেচারা মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে পড়েছিল। কার্টিস আর তার সঙ্গী গার্ডেরা আহত পুলিশদেরকে এক এক করে গুলি করে মেরে ফেলতে থাকে আর শেষমেশ কার্টিস নিজের বন্দুক তাক করে জেনের কাছে চলে আসে আর তাকে অবজ্ঞার দৃষ্টিতে দেখে বলে যে তোর কি মনে হয় একটা ইউনিফর্ম পরে নিলেই তুই আমাদের মতো পুরুষদের উপরে হুকুম চালাবি? সে জেনকে গুলি করতেই যাবে, ঠিক তখনই উপরে পাহাড়ের চূড়ায় ঘাপটি মেরে বসে থাকা কোরি নিজের স্নাইপার রাইফেল দিয়ে একদম নিখুঁত নিশানা লাগায় আর কার্টিস সেখানে লুটিয়ে পড়ে। এরপর কোরি চোখের পলকে আরও দুজন গার্ডকে সেখানে মেরে ফেলে যারা এতক্ষণ বেঁচে ছিল। এখন শুধুমাত্র রুমের ভেতরে লুকিয়ে থাকা পিট বেঁচে ছিল। বাইরে নিজের সঙ্গীদের উপরে স্নাইপার অ্যাটাক দেখে তার আত্মা একেবারে কেঁপে ওঠে। সে ভয় পেয়ে পেছনের জানালার কাঁচ ভাঙে আর সেখান থেকে পালিয়ে চলে যায়। এদিকে মাটিতে আহত হয়ে পড়ে থাকা জেন নিজের শেষ শক্তিটুকু জোগাড় করে আর পেছন থেকে ওর দিকে গুলি চালিয়ে দেয়। কিন্তু পিট নিজেও বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিল, যার ফলে গুলিগুলো লাগার ফলেও তার খুব বেশি একটা ক্ষতি হয় না। সে কোনো মতে নিজেকে বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। জলদি কোরি পাহাড় থেকে নিচে নেমে সেখানে চলে আসে আর সে সাথে সাথে মেডিকেল টিমকে ইনফর্ম করে আর আহত জেনকে ধরে রুমের ভেতরে নিয়ে যায়। সে তাড়াতাড়ি একটা তোয়ালে দিয়ে ওর রক্তপাত বন্ধ করানোর চেষ্টা করতে থাকে আর এখানে জেন ব্যথায় কোকাতে বলে যে আমাকে তোমার ওয়্যারলেসটা দাও, আমি সাহায্যের জন্য মেডিকেল হেলিকপ্টার এখানে আনাবো। তুমি পিটের পিছু নাও, কারণ ও খুবই আহত, ও খুব বেশি দূর পালাতে পারবে না। কোরি ওকে এই অবস্থায় ছেড়ে দিতে চায় না, কিন্তু জেন অনেক জেদ করার কারণে সে অবশেষে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো যাবার আগে কোরি জেনের চোখের দিকে তাকিয়ে বলে যে একটা কথা জেনে রাখো জেন, আমি যদি ওর পিছু নেই তবে ওকে গ্রেফতার করে জ্যান্ত ফিরিয়ে আনবো না। আসলে কোরি ন্যাটলির বাবা অর্থাৎ নিজের বন্ধু মার্টিনকে কথা দিয়েছিল যে ন্যাটলির সঙ্গে এই বর্বরতা যারা করেছে সে তাদেরকে খুঁজে বের করবে আর সেখানে মেরে ফেলবে। জেন নিজেও ততক্ষণ ওই গার্ডদের আসল রূপ জেনে গিয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে এই গার্ডগুলোই আসলে ন্যাটলির মৃত্যুর পেছনে দায়ী ছিল। তাই সে কোরিকে বলে যে এমন শয়তানদেরকে তুমি যে শাস্তি দিতে চাও দিতে পারো। জেন এটুকু বলতেই কোরি নিজের বন্দুকটা নিয়ে একজন সত্যিকারের শিকারীর মতো পিটের পিছু নিতে ওই বরফে ঢাকা জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। আহত পিট পালাতে রিগ থেকে অনেক দূরে ঘন বরফের জঙ্গলের ভেতরে চলে গিয়েছিল, কিন্তু ভেতর থেকে সে খুবই বাজেভাবে ভয় পেয়ে গিয়েছিল। তার ভয় ছিল যে অব্যর্থ স্নাইপার তার বাকি সঙ্গীদেরকে নিমিষে শেষ করে দিতে পারে, সে তাকে যে কোনো জায়গা থেকে খুঁজে বের করে মেরে ফেলতে পারে। সেই সাথে সে এটাও জানতো যে এই বিরান এলাকায় অনেক হিংস্র বন্য প্রাণীও রয়েছে, সুযোগ পেলে যারা তাকে জ্যান্ত ছিঁড়ে খেয়ে ফেলবে।
এই ভয় তার হৃদয় আর মস্তিষ্কে এতটাই চেপে বসেছিল যে সে ঘাবড়ে গিয়ে নিজের বন্দুক তাক করে পাগলের মতো এদিকে ওদিকে দৌড়াতে শুরু করে। অন্যদিকে কোরি একজন অভিজ্ঞ শিকারীর মতো বরফের উপরে তার পায়ের ছাপগুলো অনুসরণ করতে থাকে। সে কোনো আওয়াজ না করে একটা ছায়ার মতো খুব জলদি পিটের কাছে পৌঁছে যায়। সুযোগ পেতে সে পেছন থেকে একটা জোরালো আঘাত করে, যার ফলে পিট ওখানে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর পিটের যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটা স্লিপিং ব্যাগের ভেতরে হাত পা বাঁধা অবস্থায় আবিষ্কার করে। ঘাবড়ে গিয়ে সে নিজের মুখ থেকে ব্যাগটা সরায় আর তাড়াহুড়ো করে এদিকে ওদিকে দেখে নেয়। ঠিক তখনই সামনে কোরি একদম শান্ত হয়ে বসে তাকে একদৃষ্টে দেখতে থাকে। যখন পিটের নজর নিজের পায়ের দিকে যায় তখন সে দেখতে পায় যে তার পায়ে জুতো নেই। এতে করে তার ভয় আরও বেড়ে যায়। সে আতঙ্ক আর ঠান্ডায় কাঁপতে কাঁপতে বলে, আমার জুতো কোথায়? এত ঠান্ডায় আমার পা তো জমে যাচ্ছে, প্লিজ আমাকে আমার জুতোটা দিয়ে দাও। কোরি তাকে শান্ত গলায় বলে যে যদি তুমি সত্যি সত্যি বলো যে তোমরা ন্যাটলি আর ম্যাটের সঙ্গে কি করেছো, তাহলে আমি তোমার উপরে কিছুটা দয়া দেখাতেও পারি। বাইরের ঠান্ডা এতটাই প্রাণঘাতী ছিল যে 1 সেকেন্ডও সহ্য করা মুশকিল হয়ে যাচ্ছিল। তাই নিজেকে বাঁচানোর আশায় পিট নিজের অপরাধ স্বীকার করে নেয়। সে কাঁপতে কাঁপতে বলে যে আমি ন্যাটলিকে রেপ করেছিলাম। এই কথা শুনে কোরি প্রচণ্ড রাগ আর কষ্টে ভেতর থেকে একেবারে শিউরে ওঠে। সে জিজ্ঞাসা করে, তোমরা ম্যাটের সঙ্গে কি করেছো? পিট বলে যে আমরা ওকে এত মেরেছি যেন ও মারা যায়, তারপর আমরা ওকে জঙ্গলে ফেলে দেই যাতে করে বন্য প্রাণীরা ওকে খেয়ে ফেলে আর প্রমাণ চিরকালের জন্য মুছে যায়। এটুকু শোনার পরে কোরি নিজের পকেট থেকে ছুরি বের করে আর এটা দেখে পিটের আত্মাই কেঁপে ওঠে। তার মনে হয় যে কোরি হয়তো এবার তাকে মেরে ফেলবে। সে চিৎকার করে বলে যে তুমি বলেছিলে তুমি দয়া দেখাবে। কোরি কিছু না বলে ছুরি দিয়ে পিটের হাত আর পায়ের দড়ি কেটে দেয় আর বলে যে তুমি মুক্ত হলে, এবার তুমি এখান থেকে যেতে পারো। তো প্রথমে পিটের তো বিশ্বাসই হয় না, কিন্তু যখন সে দেখতে পায় যে সে সত্যি মুক্ত হয়ে গেছে তখন সে এখান থেকে পালাতে শুরু করে। কিন্তু কয়েক কদম দৌড়াতেই তার পা ঠান্ডায় জমে যেতে শুরু করে। সে প্রচণ্ড রাগ আর আতঙ্কে চিৎকার করে বলে যে এত ঠান্ডায় জুতো ছাড়া যাব কিভাবে? কোরি শান্ত কিন্তু ভয়ঙ্কর গলায় বলে যে ঠিক সেভাবেই যাবে যেভাবে ন্যাটলি গিয়েছিল। কোরি আরও বলে যে তুমি কি জানো যেখানে ন্যাটলির লাশ পাওয়া গিয়েছিল সেটা তোমাদের ওই অয়েল রিগ থেকে কতটা দূরে? পুরো 6 মাইল দূরে। ও একটা সাহসী মেয়ে ছিল যে এত দূর পর্যন্ত দৌড়াতে পেরেছিল, কিন্তু আমার মনে হয় না তুমি 600 কদমও দৌড়াতে পারবে। এটুকু বলে কোরি পিটের কানের কাছে নিজের বন্দুক দিয়ে একটা ফাঁকা ফায়ার করে আর গুলির আওয়াজ শুনতে পিট আতঙ্কে সেখান থেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে। সে টলমলে শরীর নিয়ে খালি পায়ে বরফের উপর দিয়ে দৌড়ে এগোতে থাকে, কিন্তু কয়েক কদম এগিয়ে যেতেই সে নিচে পড়ে যায়। সে আবারও উঠে দৌড়াতে চায়, আবারও পড়ে যায় আর এমনটা কয়েকবার করে। আর কিছু দূর যাবার পরেই ওই প্রাণঘাতী ঠান্ডার কারণে তার ফুসফুসে রক্ত জমাট বাঁধতে শুরু করে। তার রক্তের বমি হতে শুরু করে আর ধীরে ধীরে তার জন্য শ্বাস নেওয়াও মুশকিল হয়ে যায়। আর দেখতে দেখতে সে বরফের উপরে পড়ে ছটফট করতে শুরু করে। কিছুক্ষণ ছটফট করার পরে অবশেষে তার মর্মান্তিক মৃত্যু হয়, ঠিক যেমনটা ন্যাটলির হয়েছিল। কোরি তার লাশটাকে ওখানে ফেলে রেখে যায় যাতে করে বন্য প্রাণীরা তাকে ছিঁড়ে খেয়ে ফেলে আর সে নিজের কৃতকর্মের পুরো শাস্তিটা পেয়ে যায়। যেখান থেকে ইনসাফ পূর্ণ করার জন্য কোরি সোজা হাসপাতালে চলে যায় যেখানে জেন ভর্তি ছিল। জেন এখন সম্পূর্ণ বিপদমুক্ত ছিল। কোরি যখন তার সঙ্গে দেখা করতে পৌঁছায় তখন জেন তার দিকে হাসি মুখে তাকিয়ে তার প্রাণ বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায়। এরপর কোরি ন্যাটলির বাবা অর্থাৎ নিজের বন্ধু মার্টিনের সঙ্গে দেখা করতে তার বাড়িতে চলে যায়, যেখানে পৌঁছে কোরি একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। মার্টিন নিজের মুখে নীল আর সাদা রঙের অদ্ভুত পেইন্ট মেখে বাইরে বসেছিল। কোরি তাকে জিজ্ঞাসা করলে মার্টিন উত্তর দেয় যে ওটা আমার ডেথ ফেস, অর্থাৎ তাদের গোত্রের যোদ্ধাদের সেটাই ছিল শেষ রং যেটা মেখে মানুষ মৃত্যুকে বরণ করে নেয়। প্রচণ্ড কষ্টে মার্টিন বলে যে কিছুক্ষণ আগে সে নিজের জীবন শেষ করে দিত, কিন্তু তখনই তার ফোন বেজে উঠেছিল। ওই ফোনটা ছিল তার ছেলের চিপের। অনেক বছর পর নিজের ছেলের সঙ্গে কথা বলতে পেরে তার অনেক ভালো লেগেছিল। চিপ তাকে বলে যে আমি এখন জেল থেকে ছাড়া পাবার পরে ফিরে গিয়ে তোমাদের সঙ্গে থাকতে চাই বাবা। ছেলের এই কথা মার্টিনকে বেঁচে থাকার একটা নতুন আশা দেয় আর সে নিজেকে শেষ করে দেবার সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে।
কিছুক্ষণ শান্ত থাকার পরে মার্টিন কোরিকে বলে যে আমি জানতে পারলাম যে পুলিশের এনকাউন্টারে অনেকগুলো গার্ড মারা গেছে, কিন্তু একজন নাকি বেঁচে পালিয়েছে। কোরি তার দিকে তাকায় আর বলে যে কেউ বাঁচেনি মার্টিন। কোরি মার্টিনকে আরও বলে যে ওই শেষ জানোয়ারটাও ঠিক তেমনই ভয়ঙ্কর মৃত্যু পেয়েছে যেমন মৃত্যু ও ন্যাটলিকে দিয়েছিল। এই কথা শুনে মার্টিনের হৃদয় ভরে যায়, তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সে জানতো যে তার মেয়ে আর কখনো ফিরে আসবে না, কিন্তু ওর খুনিদের শাস্তি পাওয়ার খবরটা তার ছটফট করা হৃদয়টাকে কিছুটা হলেও শান্তি অবশ্যই দেয়। এরপর কোরি আর মার্টিন দুজন বাবা যারা নিজেদের যুবতী মেয়েদেরকে হারিয়েছিল, অনেকক্ষণ ধরে তারা নিজেদের মেয়েদের স্মৃতিতে সেখানে চুপচাপ বসে থাকে। আর এরই সাথে সাথে এই দুর্দান্ত গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো বলে রাখি যে এই গল্পটা কিন্তু সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছিল। আমেরিকায় আসলে প্রতি বছর অনেক নেটিভ আমেরিকান নারী আর মেয়েরা রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। তবে অবাক করার ব্যাপার হলো, যেখানে বাকি সকল সম্প্রদায়ের মানুষের নিখোঁজ হওয়ার ব্যাপারটা পুরোপুরি অফিসিয়ালভাবে রেকর্ড রাখা হয়, সেখানে এই নেটিভ আমেরিকান নারীদের কোনো ডেটা বা রেকর্ড কেউ রাখে না। আজ পর্যন্ত কেউ জানে না যে আসলে কত মেয়ে নিখোঁজ হয়ে গেছে আর তাদের শেষ পরিণতি কী বা হয়েছে। তো যাই হোক, সত্য ঘটনা অবলম্বনে এই গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।